একমাত্র ব্যক্তিকে পরিবর্তন করতে শিখতে হবে এবং করতে হবে। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10 শিওর শর্ট ভৌতবিজ্ঞান বিষয়ের প্র্যাকটিস সেট 3 পার্ট 1 নিয়ে চলে এসেছি। এর আগে আমরা প্র্যাকটিস সেট 2 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা 3 নিয়ে আলোচনা করব। তো যারা নতুন তাদের জন্য রুটিনটা একবার, আর যারা পুরানো তারা তো জানোই যে ক্লাস 10 সোম বুধ শুক্র এবং 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, আচ্ছা, আমাদের যে প্র্যাকটিস সেটটা নিয়ে আলোচনা করব তার বিভাগ ক নিয়ে চলে এসেছি। এক মিনিট, একটু কালারটা নিয়ে নিই। ওকে, প্রথম কোশ্চেন 1.1 বলছে নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? সেটি কার্বন ডাই অক্সাইড। নেক্সট, গ্যাসের অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। নেক্সট, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব, আচ্ছা এটা একটা অঙ্ক রয়েছে, তো এই অঙ্কটা তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই। এই যে এখানে অঙ্কটাকে তুলে ধরেছি। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16 হলে এসটিপিতে গ্যাসটির 11.2 লিটার এর ভর কত হবে? তার মধ্যে 4টি অপশান দেওয়া রয়েছে। আচ্ছা, আমাদের প্রশ্নে বাষ্প ঘনত্ব ডি সমান বলেছে 16, তারপরে বলেছে যে এসটিপিতে গ্যাসের 11.2 লিটারের ভর কত। তো যে গ্যাসের বাষ্প ঘনত্ব ডি হয়ে থাকে সেই গ্যাসের ভরটি কত সেটি আমাদের জানতে হবে। তাই আমরা এখানে লিখতে পারি যে বাষ্প ঘনত্ব 16 মানে ডি সমান 16, এই গ্যাসের আণবিক ভর এম সমান 2d। ডি এর মান জানা 16, তাই বসিয়ে দিলাম 16। 2 গুণিতক 16 সমান 32। এখন আমাদের বলেছে এসটিপিতে 11.2 লিটারের ভর। আমরা জানি কি যে এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর হয়ে থাকে 32 গ্রাম। কিভাবে করলাম? আমরা জানি যে এসটিপিতে যে কোনো গ্যাসের আণবিক ভর সমান হয়ে থাকে 22.4 লিটার। তাই আমরা সেই থিওরিটাকেই মনে করে আমরা এই ভাষাটি লিখেছি যে 22.4 লিটার গ্যাসের ভর 32 গ্রাম মানে আণবিক ভর। তাহলে প্রশ্নে বলেছে এসটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর কত? ঐকিক নিয়মের মতো 32/22.4 গুণিতক 11.2। পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে, এর নিচের পয়েন্ট উঠে গেলে উপরে 10 যাচ্ছে। উপরের 10 নিচের 10 কেটে গেল। এখন 112কে 2 দিয়ে কাটাকাটি করলে, বা 112 একে 112, 112 দুগুণে 224। ওকে, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 6 12। তাহলে আমরা পাচ্ছি 16 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান বি সঠিক উত্তর। তাহলে আমরা এখানে মার্ক করে নিতে পারি অপশান বি। নেক্সট বলছে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত এল এর ঘাত কত? যেহেতু এল এর মাথায় কিছু নেই মানে ঘাতে কিছু নেই, তাহলে 1 রয়েছে, উত্তর হবে 1। আচ্ছা, নেক্সট পরবর্তী একটা
ছোট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটিরও অ্যান্সার আমরা পাশের স্লাইডে তুলে ধরেছি, অ্যান্সারটি দেখে নেব। কোনো একবর্ণী আলো বায়ু থেকে n প্রতিসরাঙ্কের মাধ্যমে প্রতিসৃত হলে আপতিত ও প্রতিসৃত রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত? আমরা একটা সিম্পল সূত্রের মাধ্যমে এটির সলিউশনটা দেখব। আমরা জানি λ1 দৈর্ঘ্যের কোনো আলোকরশ্মি বায়ুতে n প্রতিসরাঙ্ক বা প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্য হয়ে থাকে λ2 সমান λ1/n। ওকে, তাহলে λ1 তরঙ্গদৈর্ঘ্যের কোনো আলোকরশ্মি বায়ুতে n প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে বা বায়ু থেকে, এখানে লিখে দিতে পারি যে বায়ু থেকে n প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে প্রবেশ করলে তার তরঙ্গ দৈর্ঘ্য হয়ে থাকে λ2 সমান λ1/n, মানে এই যে প্রতিসরাঙ্ক n। আমাদের এটিকে যদি অনুপাত নির্ণয় করি, λ1 এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে। এখান থেকে বলা যেতে পারে যে λ2 অনুপাত λ1 সমান 1/n, বা দিয়ে লিখতে পারি যে λ1 অনুপাত λ2 সমান n/1। আমাদের বলেছে যে আপতিত ও প্রতিসৃত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, মানে প্রথমে λ1কে নিতে হবে, আপতিত হয়ে আসবে, তারপরে প্রতিসৃত মানে λ2, তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে n=1। ওকে, আমরা তাহলে মার্ক করে নিব অপশান সি, সমানুপাতি বলছি বারবার, n/1। ওকে, সমানুপাত চিহ্নটা আলাদা হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা নেক্সট পরবর্তী স্লাইডে যাব। এখানে কি বলছে দেখিনি, যে অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে সৎ ও বিবর্ধিত। নেক্সট, 1 BOT সমান কত জুল? 3.6 × 10⁶ জুল। আচ্ছা, পরবর্তীতেও আমরা দেখছি একটা ম্যাথ রয়েছে, এটারও সলিউশন আমরা দেখে নিই। 200 ভোল্ট 1000 ওয়াট, আচ্ছা এটা 100 করো, 100 ওয়াট এবং 100 ভোল্ট 40 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত কত? আচ্ছা, আমাদের এখানে দুটি বাতির কথা বলা হয়েছে, এটা আমরা ফার্স্ট এবং সেকেন্ড ধরি। প্রথমটার জন্য ভোল্ট বলেছে যে 220 এবং ক্ষমতা মানে P সমান বলেছে 100 ওয়াট। এখানে আর এর মানটি নির্ণয় করতে হবে, একে আমরা R1 দিয়ে দিই। নেক্সট, সেকেন্ডটার জন্য V সমান দেওয়া রয়েছে 100 এবং
পি সমান দেওয়া রয়েছে 40 ওয়াট। ওকে, আর তোমরা V1 V2 বা P1 P2 করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমরা R2 এর মান নির্ণয় করব। এখন আমরা যে সমীকরণটি এখানে ইউজ করব, যে P সমান V স্কয়ার বাই R, আমরা আর এর মান যেহেতু নির্ণয় করব, আমরা লিখতে পারি V স্কয়ার বাই পি। এই সমীকরণটাই আমরা এখানে ইউজ করব, যে V স্কয়ার বাই পি। এখানে প্রথমটার জন্য ভি এর মান রয়েছে 220, স্কয়ার থাকার জন্য, আচ্ছা সরি, আমরা একটা ছোট মিস্টেক করে ফেললাম। প্রশ্নে আমাদের 200 ভোল্ট দেওয়া রয়েছে, আমি 220 লিখে যাচ্ছি। 200 স্কয়ার থাকার জন্য 200কে দুবার লিখলাম। আর পি এর মান রয়েছে 100। এটা আমরা ক্যালকুলেশন করলাম, আমরা এখানেই আমরা রেখে দিচ্ছি। ওকে, বা ক্যালকুলেশন করে নিলেও কোনো সমস্যা নেই। নেক্সট আর টু এর জন্য একই সূত্র, ভি স্কয়ার বাই পি। ভি এর মান হয়ে থাকে 100, স্কয়ার থাকার জন্য আমরা দুবার লিখে নিচ্ছি। আর পি এর মান 40। ওকে, আচ্ছা এখানে আমরা কাটাকাটি করে নিই। নিচের দুটো শূন্য, উপরের দুটো শূন্য কেটে গেল, তাহলে থাকার মধ্যে থাকলো যে 2 দুগুণে 4, 400। ওকে, আর এদিকে 0 0 কেটে যাচ্ছে, 4 দিয়ে দিলে 4 25-এ 100, তাহলে আমরা পাচ্ছি 250। আমাদের প্রশ্নে বলেছে যে দুটি রোধের অনুপাত কত, তাহলে R1 অনুপাত R2। R1 এর মান এসেছে 400 অনুপাত R2 এর মান 250। এদিকের একটা জিরো, এদিকের একটা জিরো কেটে গেল। আমরা যদি 5 দিয়ে দিই, 5 আষ্টে 40, 5 5-এ 25, তাহলে আমরা R1 এবং R2 এর অনুপাত পাচ্ছি 8:5। এটি হচ্ছে আমাদের চেয়েছে, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে মার্ক করে নেব 8:5। নেক্সট পরবর্তী প্রশ্নতে কি বলছে, যে নিউক্লিয় বিভাজনের জন্য সর্বাপেক্ষা উপযোগী যে দ্রুত গতির নিউটন কণা। নেক্সট, সর্বাপেক্ষা অধিক তড়িৎ ধনাত্মক মৌলটির নাম কি, সেটি সোডিয়াম Na। নেক্সট, সমযোজী বন্ধন না সমযোজী বন্ধনের ধারণা দেন লিউইস। নেক্সট, পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি। 1.12-তে কি বলছে দেখে নিই, যে নিচের কোনটির ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, সেটি Cu2+, কপার। নেক্সট, ড্যাশ এর উপস্থিতিতে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপোসাইড বেগুনি বর্ণ ধারণ করে থাকে, H2S। পরবর্তী, থার্মিট পদ্ধতিতে কোন ধাতুটিকে নিষ্কাশন করা যায় না, সেটি সোডিয়াম। নেক্সট, নিচের কোনটি অ্যালকাইনের সাধারণ সংকেত, CnH2n-2। এখন আমরা বিভাগ ঘ নিয়ে আলোচনা করব। তার মধ্যে 2.1-এ প্রথম প্রশ্নতে কি রয়েছে, যে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি লক্ষ্য করা যায়, সেটি থার্মোস্ফিয়ার। নেক্সট, একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী হয়ে থাকে, সেটি মিথেন। নেক্সট, ফায়ার আইস কাকে বলে, যে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে থাকে, মিথেন হাইড্রো। ওকে, এর সংকেত, আচ্ছা এটা হচ্ছে মিথেন হাইড্রেট হবে, মিথেন হাইড্রেট।
ওকে, হাইড্রো লিখে দিয়েছিলাম। আচ্ছা, এর সংকেতটা 4CH4 ইন্টু 23H2O। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। ঠিক ভুল দেওয়া রয়েছে। প্রথম কোশ্চেন বলছে অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, এটি হচ্ছে ঠিক। নেক্সট, এসটিপিতে 1 মোল অক্সিজেন পরমাণুর আয়তন হয়ে থাকে 22.4 লিটার, এটিও ঠিক রয়েছে। নেক্সট বলছে গ্যাসীয় পদার্থের অণুগুলি গতিশীল, রসায়নে এই গতির নাম কি? এটাকে আমরা ব্রাউনিয়ান গতি বলে থাকি। ওকে, ব্রাউনিয়ান গতি। পরবর্তীতে 2.5, কোন পদ্ধতিতে সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না? সেটি হচ্ছে বিকিরণ। নেক্সট, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা কি? mL/(T⁻³ K⁻⁻1 বা ইনভার্স বলা যায়, বা একে আমরা mL/T³ লিখতে পারি। নেক্সট বলছে লেন্সের ক্ষমতার একক কি? সেটি ডায়াপ্টার। নেক্সট, দিনের বেলা আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? সেটি বিক্ষেপণ। পরবর্তী, পূর্ণ রিং কম্যুটেটর ও খণ্ডিত বলয় কম্যুটেটরে কী ধরনের জেনারেটর ব্যবহার হয়ে থাকে? ডিসি জেনারেটর। ওকে, আচ্ছা, এখানে জেনারেটর করছে, আমরাও তাহলে এখানে জেনারেটরই করে থাকি। ওকে, জেনারেটর। নেক্সট বলছে লেন্জের সূত্রটি কোন সংরক্ষণের সূত্রের ব্যবহারিক রূপ? এটা তো খুব ইজি প্রশ্ন, যে শক্তির। নেক্সট, ভর ত্রুটি ΔM হলে নিউক্লিয় বন্ধন শক্তির পরিমাণ কত? যে ΔE, যাকে আমরা নিউক্লিয় বন্ধন শক্তি বলে থাকি, সমান ΔM, যাকে আমরা ভর ত্রুটি বলি, ইন্টু সি হচ্ছে আলোর বেগ। ওকে, নেক্সট, আচ্ছা, এইটা কিন্তু তোমরা লিখে নিও যে ΔE সমান নিউক্লিয় বন্ধন শক্তি, ΔM ভর ত্রুটি, আর সি হচ্ছে আলোর বেগ। নেক্সট, পরবর্তীতে এখন আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে দেখে নেব। প্রথম বলছে গ্রুপ 17 এর একটি মৌল, সেটি এফ। নেক্সট, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সেটা হচ্ছে Mg। নেক্সট, একটি ধাতু যেটিকে অক্সাইডের বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা হয়ে থাকে, Zn। নেক্সট, মঞ্চে উপস্থিত, Sn। পরবর্তী বলছে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে থাকে, এটি হচ্ছে হাইড্রোক্লোরিক, HCl নামে জানি। পরবর্তীতে 2.30 বলছে লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার হয়ে থাকে? এখানে অ্যামোনিয়াম সালফেট এবং বোরিক অ্যাসিডযুক্ত নিকেল সালফেটের জলীয় দ্রবণ, বোরিক অ্যাসিড যুক্ত
নিকেল সালফেটের জলীয় দ্রবণ, সালফেটের জলীয় দ্রবণ। নেক্সট বলছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে? এটি তড়িৎ থেকে রাসায়নিক, তড়িৎ থেকে রাসায়নিক। নেক্সট বলছে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তরল HCl না পারদ? এটি কোনোটাই নয়, এখানে লিখে নেব কোনোটি নয়। নেক্সট অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কি? সেটি প্ল্যাটিনাম, পিটি যাকে আমরা বলি প্ল্যাটিনাম তারজালি। H2S শুষ্ক করতে P2O5 ও গাঢ় H2SO4 এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য? এটি হচ্ছে P2O5। কেন? কারণ এর হচ্ছে দাম কম। নেক্সট সাইফান কি? যে 100% ওলিয়ামকে সাইফান বলা হয়, ওলিয়ামকে সাইফান বলে। টেফলনের মনোমারের নাম কি? টেট্রাফ্লোরোইথিলিন, টেট্রাফ্লোরোইথিলিন। নেক্সট অ্যালকাইনের সমগোত্রীয় শ্রেণীর তৃতীয় যৌগের নাম ও সংকেত লেখো। এটি হয়ে যাবে প্রোপানল। ওকে, আর এর সংকেত হয়ে থাকে CH, সেকেন্ড বন্ড C, এক বন্ধন CH3। ওকে, নেক্সট পরবর্তী, আচ্ছা এটা হচ্ছে IUPAC নামকরণ করতে বলছে। IUPAC নামকরণ CH3 এক বন্ধন, CH নিচে OH, তার পাশে রয়েছে CH3। আমাদের প্রথমত যেমন তোমাদের থিওরি ক্লাসে শেখানো হয়েছিল যে প্রথম কাজ কটি কার্বন রয়েছে সেটি দেখে নেওয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি কার্বন রয়েছে, তাই আমরা 3টি কার্বনের জন্য লিখে নেব প্রোপ, PROP প্লাস। নেক্সট কাজ এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। কোন বন্ধনটি রয়েছে? এক বন্ধন রয়েছে, এক বন্ধন থাকলে ANE। তারপরের কাজ কোনো কার্যকরী মূলক আছে কিনা? কার্যকরী মূলক রয়েছে OH, কার্যকরী মূলক থাকলে এই শেষের ইটি বাদ চলে যাবে। কার্যকরী মূলক OH এর জন্য আমরা বসাবো OL, অল। আমাদের নামকরণ হয়ে গেল PROP প্লাস, আচ্ছা প্লাস আর নয়, ANOL, প্রোপানল। আবার আমরা একে আরও একভাবে লিখতে পারি, অর ঠিক একই রকমের কার্বন কয়টি রয়েছে? 3টি, প্রোপ, এক বন্ধন রয়েছে ANE, কার্যকরী মূলক থাকলে শেষের ই বাদ যাবে, বাদ দিয়ে দিলাম, প্লাস OH রয়েছে। আমরা এই কার্যকরী মূলক থেকে কার্বনকে সারিবদ্ধভাবে গুণার চেষ্টা করব। এমনভাবে গুনতে হবে যে খুব কম সংখ্যকের মধ্যে কার্যকরী মূলককে রাখতে হবে। আমরা যদি এদিক থেকে গুনি 1, 2, 3, আমরা যদি ঠিক উল্টো দিক থেকে গুনি 1, 2, 3, আমরা দেখতে পাচ্ছি এই যে কার্বনটি রয়েছে এই কার্বনটি সবসময়ই 2 নম্বরে রয়েছে, তাহলে আমরা ওটিই ধরে নেব। বা তোমাদেরকে বোঝানোর চেষ্টার জন্য আর কিছু বলছি, যে এদিকে যদি আরও একটি থাকতো, ধরলাম CH2, তাহলে আমরা কোন দিক থেকে ধরব? যে 1, 2, 3, 4 এদিক থেকে গুনে গেলে
এই কার্যকরী মূলকের সিটি 2 নম্বরে থাকছে। উল্টো দিক থেকে গুণে এলে 1 2 3, এটা কিন্তু 3 নম্বরে হয়ে যাচ্ছে। তাহলে আমরা 2 নম্বরকেই নেব, 3 নম্বরকে নেব না। ঠিক এরকমই যে দিক থেকে গুনলে কম সংখ্যার মধ্যে পড়বে আমরা সেটিকেই তুলে ধরব। আর এখানে আমাদের যেটি রয়েছে সেখানে 2 দিক থেকেই 2 নম্বরে আসছে, তাই আমরা 2 দিয়ে দিলাম। কার্যকরীমূলক OH রয়েছে, OH থাকলে আমরা OL বসাবো। তাহলে নামটা কি হলো? PROPAN2OL, প্রোপানল। আচ্ছা, প্রোপান 2 অল, বা একে আমরা আরও একভাবে লিখতে পারি PROPANOL, আর এই যে 2টি রয়েছে 2টিকে সামনে দিয়ে দিতে পারি। ওকে, আমরা এই 3 ভাবে লিখতে পারি। তোমাদের যেটা খুশি সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। পরবর্তী আমরা বিভাগ গ নিয়ে আলোচনা করব। প্রথমত 3.1-এ কি বলছে, যে মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। এখানে 2টি নয়, অনেকগুলোই দেওয়া রয়েছে, প্রায় 8টি দেওয়া রয়েছে। তোমাদের যেটা খুশি করতে পারো। আর এটুকু বলি যে 2-এর থেকে বেশি দিয়ে রাখার চেষ্টা করবে। নেক্সট, আচ্ছা, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু আমরা সমস্যাটা সমাধান করে নেব। 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 400 সেন্টিমিটার কিউব, সমচাপে 68 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে? প্রশ্নের কাজ 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, মানে টি সমান 15 ডিগ্রি সেলসিয়াস, কিছু পরিমাণ গ্যাসের আয়তন ভি সমান বলেছে 400 সেন্টিমিটার কিউব, সমচাপে, মানে এখানে P1 সমান P ধরলাম, সমচাপ মানে সমান থাকবে, P2 সমান P, বলেছে 68 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায়। T1 তো হয়ে গিয়েছে, এখন আমরা T2 ধরি, যে 68 ডিগ্রি ফারেনহাইট। ওই গ্যাসের আয়তন কত? আয়তন V2, এটা হচ্ছে V1 হলে এটা V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। আমাদের প্রশ্নে এটা বলেছে। এটা প্রথম কাজ। নেক্সট, দ্বিতীয় কাজ কি? এককগুলোকে সেম করা। আমরা দেখতে পাচ্ছি এই P এদিকে যা রয়েছে এদিকে তা রয়েছে, আমাদের এই ক্যালকুলেশানে P এর কোনো কাজ নেই, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এখানে Pটাকে তুলে ধরেছি। নেক্সট বলছে V1 এর একক সেন্টিমিটার কিউব, তাহলে আমাদের V2 এর একক সেন্টিমিটারেই বের হবে। নেক্সট বলছে এটা সেলসিয়াস, এটা হচ্ছে ফারেনহাইটে। এখন ফারেনহাইট থেকে সেলসিয়াসে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা যে সমীকরণটা ক্লাস 6-এ পড়ে এসেছি, যে কার্বন বলছি, এটা হচ্ছে সেলসিয়াস আর কি। ওকে, ভুলবশত কার্বন বলে ফেললাম। যে সেলসিয়াস বাই 5 সমান ফারেনহাইটের F মাইনাস 32/9, এই হচ্ছে সমীকরণ। তো এই সমীকরণে যেহেতু সেলসিয়াসের মানটি নির্ণয় করব, সেলসিয়াসকে রাখলাম, ফারেনহাইট, আচ্ছা, নিচে বাই 5 রয়েছে, 5 উল্টো দিকে গেলে গুণ হয়ে যাবে, আর F এর মান রয়েছে 68 মাইনাস 32/9, আর সেদিক থেকে 5 আনছিলাম, 5, 68 থেকে 32 মাইনাস করলে আমরা পাচ্ছি 36/9 গুণিতক 5। আচ্ছা, এটা আমরা গুণ করলে আমরা পেয়ে যাব 9 4 36, তাহলে পাচ্ছি 5 গুণিতক 4, 5 4 20, এত ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমরা সেলসিয়াসের মান নির্ণয় করেছি। এখন আমরা জানি সবসময় সেলসিয়াস থাকলে সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে হয়। ওকে, তাহলে কেলভিনে নিয়ে যাব কিভাবে? এটা তো আমরা প্রায় জেনে এসেছি, প্রত্যেকটা ম্যাথেই করে থাকি, যে সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাওয়ার জন্য 273 যোগ করব, আর কেলভিন থেকে যদি সেলসিয়াসে আসি 273 মাইনাস করব। তাহলে এখানে সেলসিয়াস থেকে কেলভিনে, আচ্ছা,
কেলভিনে যাচ্ছি, তাই 273 যোগ করলাম। তাহলে আমরা পেয়ে যাব 5 3 8 7, এদিকে হচ্ছে 8, এদিকে হচ্ছে 2, 288 এত কেলভিন। ঠিক এখানেও একই রকমের 20 প্লাস 273 যোগ করে আমরা কেলভিনে যাব, আর এটা আমরা পেয়ে যাব 293। ওকে, এত কেলভিন। এখন আমরা সমীকরণটা ইউজ করব, যে আমরা V1 T1 সমান V2 T2। এখন আমরা যেটা নির্ণয় করব, এটাকে আমরা কোনাকুনি গুণ করতে পারি, যে V1 T2 সমান V2 T1। আমরা V2 এর মানটিকে নির্ণয় করব, তাই আমরা V2কে নিয়ে চলে এলাম। V2 থাকলে T1 গুণ রয়েছে, এটি এদিকে এলে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে লিখতে পারি V1 T2 বাই T1। এখন আমরা একে একে মানগুলো পুট করব। V1 এর মান ছিল 400 গুণিতক T2 এর মান 293 বাই T1 এর মান 288। কাটাকাটি করব, 2 দিয়ে দিই প্রথমত, যে 2 দুগুণে 4, 0 0 থেকে গেল, 2 একে 2, 2 4 8, 2 4 8। নেক্সট আবারও 2 দিয়ে যাবে, 2 একে 2, 100, এদিকে আবারও 2 দিয়ে, 2 7 14, 2 দুগুণে 4, আবারও 2 দিয়ে যাচ্ছে, 2 5 10, 0, এদিকে 2 3 6, 2 6 12, আবারও 2 দিয়ে চলে যাবে, এদিকে দিলে 2 25 50, এদিকে গেলে 2 একে 2, 2 8 16। আচ্ছা, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা পাচ্ছি যে 25 গুণিতক 293 বাই 18। তাহলে 25-এর সঙ্গে গুণ করলে আমরা পেয়ে যাব 7325 বাই 18। এটা আমরা ক্যালকুলেশন করলে, মানে ভাগ করলে আমরা পেয়ে যাব 406.95। তাহলে এটা কিসের মান নির্ণয় হলো? V2 এর মান। আর V2 এর মান এর একক কি হবে? সেন্টিমিটার কিউব। ওকে, এটি হচ্ছে আমাদের চেয়েছিল, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানেও আবার একটি ম্যাথ রয়েছে, এটাও দেখে নিই। একটি কাঁচের পাত্রে 67 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ু আছে। চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলে ওই কোন উষ্ণতায় অংশ বাতাস বেরিয়ে 1/3 অংশ বাতাস বেরিয়ে যাবে। আচ্ছা, আমাদের বলেছে যে 67 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, মানে T1 সমান ধরলাম যে 67 ডিগ্রি সেলসিয়াস। চাপ অপরিবর্তিত, মানে চাপের কোনো পরিবর্তন করব না, P1, এদিকে হচ্ছে P2 সমান P রয়েছে, কোনো অপরিবর্তন নেই। উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে। ওকে, তাহলে উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে মানে T2 কিছু না কিছু একটা আসবে। বলছে কোন উষ্ণতায়, মানে এই T2 এর মান জিজ্ঞাসা করেছে। তারপরে বলছে বাতাস বেরিয়ে 1/3 অংশ বাতাস বেরিয়ে গেল। তাহলে বাতাস বেরিয়ে গেছে মানে কি? আয়তনের কথা বলছে। আমাদের প্রথমে আয়তন ধরলাম V1 সমান V, তাহলে V2 সমান হয়ে যাবে কি? বেরিয়ে গেছে মানে মাইনাস করে দেব, এই তো। কিন্তু এখানে তা হবে না। এখানে একটা কথা বলেছে যে উষ্ণতা বৃদ্ধি করলে, যখন এই উষ্ণতা বৃদ্ধি করে দিয়েছি তখন এই 1/3 অংশ যে বেরিয়ে গেছে ওটা এসে আবার যোগ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই যোগটা দিয়ে দিলাম। তাহলে আগে আয়তন কত ছিল? V, তার সঙ্গে V এর 1/3 অংশ বেরিয়ে গেছে, মানে ওটা আবার এসে যোগ হয়েছে। কেন যোগ হয়েছে করলাম? এই যে উষ্ণতা বৃদ্ধি হয়েছে, যদি উষ্ণতা হ্রাস হতো তাহলে কিন্তু আমরা এখানে মাইনাস করে দিতাম। ওকে, এবার এটা আমরা সলিউশন করব। V প্লাস
একে আমরা লিখতে পারি v/3। এটা যদি আমরা লসাগু করে থাকি যে 3v প্লাস ভি সমান 4v/3। ওকে, এখন আমরা যে সমীকরণটি ব্যবহার করব, যে আমরা জানি, আচ্ছা 1 মিনিট, আমাদের প্রশ্নে যেটা বলেছিল সেটা হয়ে গিয়েছে। দ্বিতীয়ত কাজ কি, আমাদের এককগুলোকে সেম করা। এটা হচ্ছে 67°C রয়েছে, সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার জন্য আমরা 273 যোগ করব, আর এই কেলভিন থেকে যখন সেলসিয়াসে আসব তখন আমরা 273 মাইনাস করব। তাহলে এই 67 থেকে কেলভিনে আমরা যাব, 273 যোগ করলাম, আমরা পেয়ে গেলাম কি 340 কেলভিন। ওকে, আচ্ছা এবারে আমরা মানগুলো পুট করব, যে V1 T1 এটা হচ্ছে আমাদের সমীকরণ আর কি, V2 T2 কোনাকুনি গুণ দিয়ে দিই, V1 T2 এই যে কোনাকুনি দিয়ে দিলাম, আবার এদিকেও একই রকমের T1 V2। এখন আমরা মানটা কার নির্ণয় করব, T2 এর মান নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি T2 সমান T1 V2 বাই V1। এই V1 এদিকে গুণ আকারে ছিল, অপোজিটে গেলে ভাগ করে দিয়েছি। তাহলে T2 সমান T1 এর মান কত, যেটা আমরা কেলভিনে নিয়ে গিয়েছি 340, প্লাস V2 এর মান কত 4v/3। নেক্সট বলেছে V1 এর মান v। ওকে, এবারে নিচের ভি উপরের ভি কেটে গেল। ও আচ্ছা, আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম, এটা হচ্ছে গুণ হবে আর কি। আচ্ছা, নিচের ভি উপরের ভি কেটে গেল, তাহলে এখন ক্যালকুলেশন করলে কাটাকাটি তো যাচ্ছে না, 4 0 0, 4 4 16 6, হাতে থাকলো 1, 4 3 12 13। ওকে, 1360। একে আমরা 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 453.33 হয়ে চলে যাবে, আমরা একে 34 করে দিলাম, এত কেলভিন। T2 এর মান কেলভিনে বেরিয়েছে। এবার কেলভিন থেকে যদি আমরা সেলসিয়াসে নিয়ে যাই, তাহলে কি করব, যেটা আমরা প্রথমেই বলেছিলাম, যে মাইনাস করব 273, তাহলে এটা সেলসিয়াসে চলে আসবে। ওকে, তাহলে উত্তর আসছে 180.34°C। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আজকে আমরা টপিকটাকে এখানেই শেষ করলাম। আমরা নেক্সট আগামীকাল তোমাদের যে ক্লাসের শুরুতে রুটিনটা বলে দেওয়া হয়েছিল, সেই রুটিন ওয়াইজ যেদিন ক্লাস হবে আমরা এর পার্ট 2 নিয়ে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অলরেডি দেখতে পাচ্ছ প্রায় 40 মিনিট হয়ে গিয়েছে, আর এখনও অনেকগুলো কোশ্চেন বাকি আছে। এগুলো যদি আমরা কমপ্লিট করতে যাই অনেক টাইম লাগবে। ওকে, আর একটা ছোট কথা, যে এখন আমরা যে ফাইনাল পিডিএফটি রেডি করে ফেলেছি, ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে শুরু করে প্রত্যেকটা অ্যান্সার শিট, এটা যদি তোমরা নিতে চাও তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখানে ক্লিক করে গ্রুপে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো তোমরা এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকে ক্লাসটি এখানে সমাপ্ত করছি।